হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম তার নাম হচ্ছে নিউট্রিশন বা বাংলায় যেটাকে বলা হয় পুষ্টি। আমরা অলরেডি পার্ট 1 কমপ্লিট করেছি। পার্ট 1-এ আমরা অনেক কিছু জেনেছি। পুষ্টি কাকে বলে, নিউট্রিশন কাকে বলে, তার ভিত্তি করে কী কী ভাগে ভাগ করা হয়, স্বভোজী, পরভোজী, পরভোজীর কী কী ভাগ আছে, স্বভোজী উদ্ভিদরা কীভাবে তাদের খাবার তৈরি করে। তো এই ব্যাপারগুলো আমরা ডিটেলসে জেনেছি। আজকে আমরা পার্ট 2-তে আরও অনেক কিছু জানবো। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 36। যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি, বায়োলজি আমাদের মোটামুটি 95-96% কমপ্লিট হয়ে গেছে, আর দুটো একটা চ্যাপ্টার বাকি আছে। সম্পূর্ণ প্লেলিস্ট বানানো আছে, তোমরা পরপর সেই প্লেলিস্ট থেকে সব পরপর ভিডিও দেখতে পারো। একটা সিকোয়েন্সে দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, এক্সট্রিমলি সরি, আমি তোমাদের 4 দিন ক্লাস, 4 দিন বলবো না, মেনলি 3 দিন ক্লাস নিতে পারিনি, কারণ রবিবারটা তো এমনি তোমাদের রিভিশনের জন্য আমি টাইম দিই। তো আমি 3 দিন ক্লাস নিতে পারিনি। তো শুক্র, শনি আর সোমবার মেনলি ইমার্জেন্সি কারণে আমি একটু বাইরে যেতে হয়েছিল। তো ভেবেছিলাম আমি সোমবার থেকে হয়তো কন্টিনিউ করতে পারবো, কিন্তু সোমবার ব্যাক করতে পারিনি। তো সেই জন্য তোমাদের এই 3 দিন একটু হয়েছে, ক্লাস নিতে পারিনি আমি। তো চিন্তা নেই, এরপর আমি রানিং বায়োলজি কমপ্লিট করে আমরা খুব তাড়াতাড়ি ফিজিক্স ধরবো, ঠিক আছে? তো বাইরে যাওয়ার জন্য ইমার্জেন্সি কারণে আমি ক্লাসটা অফ রেখেছিলাম আর কি, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, ক্লাস শুরুর আগে বলি, কারণ যেহেতু বইগুলো অ্যাভেলেবেল হচ্ছে না, যারা বইয়ের জন্য আমাকে কন্টিনিউ মেসেজ বা ফোন করছো, তারা একবার শুনে নাও, জাস্ট কয়েক সেকেন্ড, তারপর আমি ভিডিও শেষে বাকি আলোচনা করবো। যারা তোমরা বইয়ের জন্য ওয়েট করছিলে না, সব বই অ্যাভেলেবেল হয়নি। রেলওয়ে গ্রুপ ডি যে 101টা শিফট হয়েছিল 2025-26-এ, এই বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা বইয়ের প্রাইস জানো 472 টাকা, আর পিডিএফের প্রাইস জানো 199 টাকা। যদি কেউ চাও বই নিতে পারো এবং পিডিএফ নিতে পারো, যেটা তোমাদের সুবিধা। এই যে বইটা 2024-25-এর কোশ্চেন নিয়ে তৈরি হয়েছিল 2026-এ, এখানে গ্রুপ ডি বাদ দিয়ে সমস্ত এক্সামের এএলপি, টেকনিশিয়ান, তোমরা জানো, এনটিপিসি, তারপরে যেই সমস্ত প্রশ্নের মধ্যে রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। এই বইটার দাম আছে 532 টাকা, পিডিএফের দাম আছে 199 টাকা। এটার বই অ্যাভেলেবেল হয়নি, শুধু পিডিএফই অ্যাভেলেবেল আছে 249 টাকা। এই একটা ব্যাপার। আর সায়েন্সের, এই ম্যাথের ক্ষেত্রে বলে রাখি, এই বইটা অ্যাভেলেবেল হয়ে গেছে। বইটার দাম তোমরা জানো 680 টাকা, পিডিএফের দাম 249 টাকা। এই বই অ্যাভেলেবেল হয়নি, এটার পিডিএফই শুধু আছে 249 টাকা প্রাইস আছে, ঠিক আছে? যারা, আমি দেখো এই জিনিসটা বললাম কারণ অনেকে বইয়ের জন্য ওয়েট করছিলে, বারবার মেসেজ করছিলে যে স্যার নতুন করে প্রিন্ট হয়ে কবে আসবে, বই কবে আসবে। তো তোমাদের বই চলে এসেছে। আমি একটা কথা বলে রাখি, যতক্ষণ বই থাকবে ততক্ষণ দিতে পারবো, বই শেষ হয়ে গেলে কিন্তু কিছু করার নেই। তো যদি যারা বই নেওয়ার জন্য ইচ্ছুক আছো বা নিতে চাও, তারা তাড়াতাড়ি জাস্ট এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বা তোমাদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থেকে অর্ডার করতে পারো বুক সেকশনে গিয়ে, অথবা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানেই কিউআর কোড দেবে, এখানেই পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের বইয়ের ব্যাপারে ডিটেলস এখান থেকে বলে দেবো, ঠিক আছে? চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা নিউট্রিশন জিনিসটা সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা জানবো কি সম্পর্কে না, নিউট্রিয়েন্ট, পুষ্টি উপাদান। মানে নিউট্রিয়েন্ট বলে কাকে? নিউট্রিশন জিনিসটা একরকম, নিউট্রিয়েন্ট জিনিসটা একরকম, ঠিক আছে? দেখো, নিউট্রিয়েন্ট জিনিসটা এরকম, পুষ্টি উপাদান এরকম একটা জিনিস। দেখো, আমরা ছোটোর থেকে ধীরে ধীরে কী হয়, আমরা ছোটোর থেকে স্যার ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠি, ধীরে ধীরে বড় হয়ে উঠি। আমাদের যদি কোনো ক্ষতস্থান কেটে যায়, মানে ধরো কোনো একটা স্থান কেটে গেছে, ধরো তোমার হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, ধীরে ধীরে কী হয়, ক্ষতস্থানটা কী হয়, ক্ষয়পূরণ ঘটে, ঠিক আছে? তারপর কি, আমরা যাতে খুব তাড়াতাড়ি বিমার না হয়ে যায়, শরীর খারাপ না হয়ে যায়, আমাদের যাতে সুস্থ থাকি, সবল থাকি, আমরা সমস্ত রকম কাজকর্ম করতে পারি, আমরা সতেজ থাকতে পারি, আমাদের তার জন্য কি দরকার? এনার্জি দরকার। আমাদের তার জন্য কি দরকার? এনার্জি দরকার। সমস্ত বডি সিস্টেম চালানোর জন্য কি দরকার? এনার্জি দরকার। তো এই জিনিসটা আমরা যেটার মাধ্যমে লাভ করি, যে উপাদানের মাধ্যমে আমরা গ্রহণ করি, সেগুলোকেই মূলত বলা হয় নিউট্রিয়েন্ট, বা বাংলায় যাকে বলে পুষ্টি উপাদান, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে স্যার আমরা কি কি গ্রহণ করব যার ফলে আমরা এনার্জি পাবো, যার ফলে আমাদের গ্রোথ হবে, যার ফলে আমাদের দেহের ক্ষয়পূরণ হবে, যার ফলে আমরা এনার্জি পাবো। তো এইসব জিনিস কি? আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, যখন আমরা খাবার গ্রহণ করছিলাম, সেখানে আমরা 3 ধরনের জিনিস পেয়েছিলাম। স্যার কী কী জিনিস পেয়েছিলাম? আমাদের কি কি বলেছিলাম বলো? যখন আমরা যে খাবার গ্রহণ করি তাতে মোটামুটি 3 ধরনের জিনিস থাকে। একটা ছিল কি? কার্বোহাইড্রেট, 2 নাম্বার ছিল প্রোটিন, 3 নাম্বার ছিল ফ্যাট। এই 3 ধরনের খাবার আমরা গ্রহণ করি। তাহলে নিশ্চয়ই এই 3 ধরনের খাবার থেকে আমরা কোথাও না কোথাও এনার্জি পাই, বা কোথাও না কোথাও এইসব খাবার থেকে আমাদের গ্রোথ হয়। তো আমাদের কোথাও না কোথাও এগুলোকে আমরা কি বলতে পারি? নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান। এবার কথা হচ্ছে যে স্যার এগুলোই কি শুধু নিউট্রিয়েন্ট, এগুলোই কি শুধু পুষ্টি উপাদান? না, এর বাইরেও কিছু জিনিস আছে। যেমন 4 নম্বরে আমি লিখব ভিটামিন, 5 নম্বরে আমি লিখব মিনারেলস,
স্যার তাহলে ডাইজেস্টিভ সিস্টেমে এগুলো পড়িনি কেন? কারণ এগুলো এতটাই সরল যে এদের আর সরল রূপের প্রয়োজনই পড়ে না, সেই জন্য আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়িনি। মেনলি ডাইজেস্টিভ সিস্টেম আমরা কী পড়েছিলাম না, কোনো জটিল খাদ্য উপাদানকে ভেঙে আমরা সরল খাদ্য উপাদানে পরিণত করছি, কারণ আমাদের শরীর এইভাবেই নিতে অভ্যস্ত। সরল না হলে সেই জটিল উপাদানটাকে নিতে পারবে না, তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে একটা প্রসেসের মাধ্যমে লাস্টে ক্ষুদ্রান্তে এসে রক্তের সাথে মিশছিল পুষ্টি উপাদানটা এই 3 প্রকারের। কিন্তু ভিটামিন আর মিনারেলস এতটাই সরল যে প্রয়োজনই পড়ে না সরল করার, অলরেডি সরল তারা। বোঝা গেল? তো আমি এই 5 ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই সবগুলোই হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান। বোঝা গেল? দেখো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, আমাদের শরীরকে সুস্থ, সবল ও সতেজ রাখতে এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য খাবারের মাধ্যমে যেসব রাসায়নিক উপাদান গ্রহণ করতে হয় সেগুলি মূলত নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান বলা হয়। যেমন কার্বোহাইড্রেট, শর্করা, হ্যাঁ, তা আমাদের প্রোটিন, আমাদের ফ্যাট, ভিটামিন, মিনারেলস। এবার তোমরা ভাববে স্যার মিনারেলস জিনিসটা কি? ভিটামিন তো আমরা পড়বো যে ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, কে আছে, বিভিন্ন ভিটামিন আছে। কিন্তু স্যার খনিজ লবণটা কি, মিনারেলসটা কি? যেমন ক্যালসিয়াম, এটা একটা মিনারেলস, ঠিক আছে। যেমন আয়রন, এটা একটা মিনারেলস। যেমন আয়োডিন, এটা একটা মিনারেলস। যেমন জিঙ্ক, এটা একটা মিনারেলস। তো এগুলোকে আমরা কি বলবো? খনিজ লবণ বা মিনারেলস। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পুষ্টি উপাদানের আমাদের প্রয়োজনীয়তা কোথায়? কোথাও না কোথাও নিশ্চয়ই প্রয়োজন আছে, তার জন্য আমরা এগুলো গ্রহণ করছি। মেনলি আমরা এই পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অনুসারে না, তো আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কী ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। এক ধরনের খাবার আছে, এক ধরনের নিউট্রিয়েন্ট আছে, পুষ্টি উপাদান আছে, যেটা কিনা আমাদেরকে কী দেয় বলো? আমাদেরকে এনার্জি দেয়। তো স্যার আমরা যা কিছু খাবো তাতেই এনার্জি পাবো না, এরকম নয়। কিছু পরিমাণ খাবার আছে যেখানে আমরা বেশি পরিমাণ এনার্জি পাবো। কিছু পরিমাণ খাবার আছে যেখানে আমরা বেশি পরিমাণ কী হবে? প্রোটিন পাবো। সেগুলোকে আমরা কী বলবো? শরীর গঠনকারী খাদ্য, বডি বিল্ডিং ফুড। আর 3 নম্বরে হচ্ছে এমন কিছু ভিটামিন আছে, মিনারেলস আছে, যেগুলো আমাদের প্রোটেক্টিভ ফুড, আমাদের প্রতিরক্ষামূলক খাদ্য যাকে বলে। তাহলে মেনলি আমরা পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অনুসারে খাবারকে 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখো। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অনুসারে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসছে শক্তি উৎপাদনকারী খাদ্য, যেটাকে বলছি এনার্জি ইয়েল্ডিং ফুড। এর মানে কি? মানে যেসব খাদ্য উপাদান আমাদের শরীরে দৈনন্দিন কার্যকর্ম করার জন্য শক্তি যোগাবে, এনার্জি যোগাবে, ক্যালোরি যোগান দেবে, সেগুলোকে বলবো শক্তি উৎপাদনকারী ফুড। ঠিক আছে, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট বা স্নেহ পদার্থ। মেনলি কার্বোহাইড্রেটকে বলতে পারো। কার্বোহাইড্রেটে কী হয় না, আমাদেরকে এনার্জি দেয়। যদি বলে এনার্জি কোথা, মানে কোনো জায়গায় কথা আসে, মনে রাখবে আমরা কার্বোহাইড্রেট থেকে হিউজ পরিমাণে এনার্জি পাই। ঠিক আছে, এটা গ্রহণ করলে কি হবে? আমরা এনার্জি পাবো, আমাদের শরীর সচল থাকবে। ঠিক আছে, আরেক ধরনের খাবার আছে, তাদেরকে বলে শরীর গঠনকারী খাদ্য। তোমরা দেখেছো যারা জিম বাগেরা করে না, তারা কি খায় না? বেশি করে প্রোটিন খায়। প্রোটিন খেলে কেউ ভাববে না যে এনার্জি পায়। দেখো একটা জিনিস তোমাদেরকে প্রথমে বলে রাখি, আমি এখানে যখন তোমাদেরকে বলছি যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কি করে না, আমাদেরকে স্যার এনার্জি দেয়, মানে এটা ভাববে না যে কার্বোহাইড্রেটের 100% এনার্জি দেবে। এর কিছু পরিমাণ কি হয় না, আমাদেরকে মানে শরীরও গঠন করতে সাহায্য করে, আমাদের প্রতিরক্ষামূলক কাজে লাগে। কিন্তু ম্যাক্সিমাম যে জিনিসটা পাই আমরা সেটা নিয়ে কথা বলছি। এই যে প্রোটিন কি শুধু বডি বিল্ডিংই ফুডই না, বডি বিল্ডিং ফুডের পরিমাণটা বেশি এখানে কিন্তু কিছু পরিমাণ এনার্জি কি প্রোটিন থেকে পাবো, কিন্তু সেটা না কে মানে আমরা এটা মাথাতেই রাখবো না যে প্রোটিন থেকে আমরা এনার্জি পাই। আমরা কি মানবো? কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি পাই। যখন আমরা বডি বিল্ডিংয়ের কথা বলি, যখন আমরা মাসেল গেনের কথা বলি, যখন মাসেল তৈরি করার, যখন আমরা জিম করি, তখন বেশি পরিমাণে প্রোটিন খেতে হয়। তার মানে প্রোটিন আমাদের কী করছে? শরীর গঠনকারী খাদ্য, আমাদের পেশি তৈরি করে, আমাদের শরীরের বৃদ্ধি ঘটায়, আমাদের কোষ গঠন করে, আমাদের ক্ষয় পূরণ করে, এই জিনিসগুলো করে। ঠিক আছে, আমাদের নতুন নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে, কোনো জায়গায় কেটে গেছে সেটা নিরাময় করতে সাহায্য করে। কি না, শরীর গঠনকারী খাদ্য, বডি বিল্ডিং ফুড, প্রোটিন। আচ্ছা, আমি যে জিনিসগুলো বলছি না, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি আগে যে ক্লাসটা করেছিলাম পার্ট 1-এ, তো দেখেছিলে যে যা পড়িয়েছি তাই সেটার উপরে বেস করে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের লাস্টে অনেকগুলো কোশ্চেন করেছিলাম, যেগুলো রিসেন্ট পরীক্ষাতে আসা। করতে পারছো? ঠিক সেরকমই এই যে জিনিসগুলো পড়াচ্ছি না, প্রত্যেকটা জিনিস থেকে জানবে কোশ্চেন আসবে, এবং এসেছে। লাস্টে যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো আজকের ক্লাসে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে,
নেক্সট হচ্ছে প্রতিরক্ষামূলক খাদ্য। স্যার প্রতিরক্ষামূলক খাদ্য কি? দেখো, আমাদের যেগুলো প্রতিরক্ষা করতে সাহায্য করে, মানে যেসব খাদ্য উপাদান বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে, তাদেরকে বলবো প্রতিরক্ষামূলক খাদ্য, প্রোটেক্টিভ ফুড। তো আমরা যে সমস্ত ভিটামিন, খনিজ, লবণ খাই না, সেখান থেকে কি করে না আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ায়। ইমিউনিটি সিস্টেম আমাদের রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে, ঠিক আছে? বা অভ্যন্তরীণ নানা রকম যে জৈবিক ক্রিয়া চলে, শরীরকে সুস্থ রাখা, রোগমুক্ত রাখা, এটা সাহায্য করে প্রতিরক্ষামূলক খাদ্যতে, মানে যেগুলো ভিটামিন এবং খনিজ লবণ থেকে আমরা পাই। তাহলে তোমাদের মনে থাকবে, যদি বলে যে প্রোটেক্টিভ ফুড কি, বলবে ভিটামিন, খনিজ লবণ। যদি বলে শরীরে রোগ জীবাণু থেকে আক্রমণ থেকে রক্ষার জন্য আমরা কী ধরনের খাবার খাই, বলে প্রতিরক্ষামূলক খাদ্য, প্রোটেক্টিভ ফুড খাই। যদি বলে শরীর গঠনকারী খাদ্য আমরা কী খাই, বলবে প্রোটিন খাই আমরা। যদি বলে এনার্জি প্রদানকারী খাবার কী আছে, বলবে কার্বোহাইড্রেট আছে। শক্তি উৎপাদনকারী, এনার্জি দেয়, কার্বোহাইড্রেট। ঠিক আছে, চলো এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখো, আমরা যেমন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা অনুসারে আমরা 3 ভাগে খাবারকে ভাগ করছি, আমরা নিউট্রিয়েন্টকে 3 ভাগে ভাগ করছি, ঠিক সেই রকমই এই পুষ্টি উপাদানকেও 2 ভাগে ভাগ করা হয়, যে কোন খাবারটা কতটা পরিমাণ, একটা পরিমাণের তো ব্যাপার আছে। ধরো কোথাও না কোথাও আমার কার্বোহাইড্রেট নেওয়ার প্রয়োজন আছে, তুমি কি করলে না, ধরো প্রোটিন নেওয়ার প্রয়োজন আছে, আরে প্রোটিন তো আমাদের শরীরে আমার যত ওয়েট সেই পার কেজি অনুযায়ী লাগে, তুমি যতটা প্রয়োজন তার থেকে বেশি দিলে, আরে ভাবো না তুমি, আমি আগের দিন কী বলেছিলাম, তুমি একটা তরকারি বানাচ্ছ, তো তোমার সেখানে সাপোজ বলছি নুন দরকার 10 mg, তুমি দিয়ে দিলে 100 mg। ধরো তুমি কুমড়োর তরকারি তৈরি করছো 2 জনের জন্যে, তুমি কি করলে 1 বস্তা কুমড়ো রান্না করলে, তো এটা তো ঠিক হবে না। যে যতটা প্রয়োজন আমাদের কোয়ান্টিটিটাও মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদের কিছু পুষ্টি আছে যেগুলো আমাদের শরীরে বেশি পরিমাণ লাগে, কিছু পুষ্টি আছে আমাদের শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী পুষ্টি উপাদানকে মেনলি 2 ভাগে ভাগ করা হয়েছে। নেক্সট স্লাইড দেখো, নেক্সট দেখো, পুষ্টি উপাদানকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। কী কী দুটো ভাগ আছে? একটা ভাগ আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা আছে মাইক্রো। মাইক্রো কথাটা কোথাও না কোথাও স্মল জিনিসের সঙ্গে যুক্ত, ছোট জিনিসের সঙ্গে যুক্ত। মাইক্রো মানে খুব অল্প পরিমাণ, তো আমাদের শরীরে যেটা খুব সামান্য পরিমাণে প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলবো, মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও অন্যান্য জৈবিক কাজের জন্য অত্যন্ত জরুরি। যেমন দেখো, আমরা যে ভিটামিন গ্রহণ করি না, আমাদের শরীরে কি ভিটামিন প্রচুর পরিমাণে প্রয়োজন আছে? না স্যার, আমাদের শরীরে ভিটামিনের প্রয়োজন খুবই অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ। যদি বলি স্যার কতটা কিরম প্রয়োজন আছে, মনে রাখবে পার ডেতে কয়েক এমজি, পার ডেতে প্রত্যেক দিন কয়েক এমজি মাত্র লাগে ভিটামিন। যদি আমি মিনারেলের কথা বলি, পার ডেতে কয়েক এমজি মাত্র লাগে, কয়েক মিলিগ্রাম মাত্র লাগে। তো এগুলোকে আমরা বলবো কি, মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে খুবই অল্প পরিমাণে প্রয়োজন হয়। ভিটামিন, খনিজ লবণ এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে। যদি আমি ম্যাক্রোর কথা বলি, এগুলো কিন্তু শরীরে বেশি পরিমাণে প্রয়োজন হয়, যা থেকে আমরা মেনলি শক্তি পাই। যেমন আমরা কার্বোহাইড্রেট খাই, যেমন আমরা প্রোটিন নিই, যেমন আমরা ফ্যাট নিই, এগুলোকে আমরা কি বলবো না ম্যাক্রো, মানে এগুলো আমাদের শরীরে বেশি পরিমাণ প্রয়োজন। এবার তুমি যদি ভিটামিন প্রচুর পরিমাণে খাও, তুমি যদি কার্বোহাইড্রেট কম পরিমাণে নাও, তোমার শরীর চলবে না। সেই জন্য আমাকে জানতে হবে যে কোনটা কত পরিমাণ নেওয়াটা প্রয়োজন। বোঝা গেল? তার জন্যই এই দুটো ভাগ মেনলি করা হয়েছে। এবার যদি বলা হয় যে স্যার ঠিক আছে, খনিজ, ভিটামিন, মিনারেলস আমরা জানলাম যে মাত্র কয়েক এমজি পার ডে, প্রতিদিন কয়েক মিলিগ্রাম মাত্র লাগে, কিন্তু স্যার ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি স্যার কয়েক মিলিগ্রাম লাগবে? না, একদমই নয়। যদি আমি কার্বোহাইড্রেটের কথা বলি, কার্বোহাইড্রেট পার ডে প্রায় 300 গ্রামের মতন লাগে, পার ডে প্রায় 300 গ্রামের মতো লাগে। আমি যদি ফ্যাটের কথা বলি, ফ্যাট আমাদের প্রায় 80 গ্রামের মতো লাগে পার ডে। যারা বলো না যে ফ্যাট খাওয়া খুব খারাপ, ফ্যাট খাওয়া, অ্যাকচুয়ালি তা নয়। গুড ফ্যাট, ব্যাড ফ্যাটের ব্যাপার আছে। তো ফ্যাট আমাদের এমনটা নয় যে ফ্যাট আমাদের শরীরে শুধু ক্ষতি করে, আমাদের শুধু পেট বড় হয়ে যাবে, এ হয়ে যাবে, সে, কিন্তু ফ্যাট শুধুমাত্র যে ওইসবের জন্য, ফ্যাট আমাদের শরীরে প্রয়োজন পার ডে 80 গ্রাম করে প্রয়োজন আছে। যদি আমি প্রোটিনের কথা বলি, প্রোটিন আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন কত, এটা কিন্তু মনে রাখবে প্রত্যেক কেজি অনুযায়ী। বলতে পারো পার কেজি আমাদের যা বডি ওয়েট আছে, পার কেজি 0.8 গ্রাম, পার কেজিতে 0.8 গ্রাম। সাপোজ ধরো কারোর বডি ওয়েট হচ্ছে 70 কেজি, মেনে নাও কারোর বডি ওয়েট হচ্ছে কত, 70 কেজি, তাহলে বলো তো তার কতটা প্রোটিন লাগবে দিনে? 7 8 56, মানে 56 গ্রামের মতো প্রোটিন লাগবে। বোঝা গেল? কারো ধরো 100 কেজি ওয়েট, তার মানে তার 80 গ্রাম প্রোটিন লাগবে, পার কেজিতে 0.8 গ্রাম। যার যা বডি ওয়েট হবে সেই অনুযায়ী দেখে নাও কতটা প্রোটিন লাগবে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখবে। মেনলি ম্যাক্রো এবং মাইক্রো, ম্যাক্রো আমাদের পরিমাণে বেশি দরকার এবং মাইক্রো খুবই কম দরকার, যেমন ভিটামিন, খনিজ লবণ, মিনারেলস, এই জিনিসগুলো হয়ে গেল।
ক্লিয়ার? এরপর আমাদের জানতে হবে, আমরা এখানে এক একটা পার্টকে পড়বো। প্রথমে আমরা কার্বোহাইড্রেট পড়বো, তারপরে আমরা প্রোটিন পড়বো, তারপর আমরা ফ্যাট পড়বো, তারপরে আমরা ভিটামিন নিয়ে পড়বো, মিনারেলস নিয়ে পড়বো। এখানে এই যে পুষ্টি উপাদানগুলো আমরা দুভাগে ভাগ করলাম না, ম্যাক্রো আর মাইক্রো, এগুলো নিয়ে ডিটেলসে পড়বো। আর এগুলো যদি কমপ্লিট হয়ে যায় তোমাদের নিউট্রিশন, এই নিউট্রিয়েন্ট যে চ্যাপ্টারটা আছে এটাও শেষ হয়ে যাবে তোমাদের। তো আমাদেরকে মেনলি এই জিনিসগুলোই জানতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি পড়বো? কার্বোহাইড্রেট বা শর্করা। তো নেক্সট হেডিংটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে নেক্সট আমরা কি স্টার্ট করবো না, কার্বোহাইড্রেট বা শর্করা। দেখো প্রথম কথা হচ্ছে, কার্বোহাইড্রেট সম্বন্ধে আমি কতটুকু জানি না স্যার, শুধু আপনি এটুকুই বলেছেন যে কার্বোহাইড্রেট আমাদেরকে কী দেয় না, এনার্জি দেয়, আমাদেরকে কী দেয় না, শক্তি দেয়। তো কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে আমাদের শরীরের শক্তির প্রধান এবং সবচেয়ে সহজলভ্য উৎস। যদি বলো যে এই কার্বোহাইড্রেটের রাসায়নিক গঠন কী আছে, দেখো অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটকে না এইভাবে সংকেত দিয়ে ডিনোট করে যে CH2O আর Y, ঠিক আছে? এবারে স্যার এটা তো জানি না, আমরা তো এরকম পড়ে এসেছি C6H12O6, হ্যাঁ, কোথাও পড়ে এসেছি C12H22O11। তো স্যার এটা কি? দেখো অ্যাকচুয়ালি এখানে না কার্বনের যে কত কার্বন থাকবে এটা সবসময় ফিক্স থাকে না, তো সেই জন্য আমরা এক্স দ্বারা ডিনোট করেছি, বুঝতে পারলে? সেই জন্য XY দিয়ে ডিনোট করেছি, যেটা চেঞ্জ হতে পারে। অ্যাকচুয়ালি সংকেত ঘাবড়ে যাবে না, যদি কোথাও দেখতে পাও এটা ঘাবড়ে যাবে না। আমরা সাধারণত কি জানি না, C6H12O6 এটা হচ্ছে সাধারণ সংকেত। এখানে যদি বলে রাসায়নিক উপাদান কী কী, আমরা কী কী দেখতে পাচ্ছি বলো, চলো আমাদেরকে মনে রাখা, মুখস্থ করতে হবে না, বুঝে পড়বো। স্যার এখানে আমরা না কার্বন দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? কার্বন। স্যার এখানে আমরা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, স্যার এখানে আমরা অক্সিজেন দেখতে পাচ্ছি। তার মানে এখানে তিনটে মেনলি রাসায়নিক গঠনের মধ্যে তিনটে জিনিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। বোঝা গেল? তাহলে রাসায়নিক গঠন সম্বন্ধে বোঝা গেল, ঠিক আছে স্যার। মনে রাখবে এই কার্বোহাইড্রেটকে আমরা সহজ সরল ভাষায় কি বলে ডাকি, কি নামে ডাকি? কার্বোহাইড্রেটের সাধারণ ভাষা হচ্ছে সুগার, বা যেটাকে আমরা কি বলি, শর্করা বলি। শর্করা একদম সিম্পল ফর্ম। আমরা ডাইজেস্টিভ সিস্টেমও দেখেছি কার্বোহাইড্রেটের যখন আলটিমেট পাচন ঘটে যাচ্ছে, পুরো সরল রূপে পরিণত হচ্ছে, কার্বোহাইড্রেট কী পরিণত হচ্ছে না, শর্করা, সুগারে পরিণত হচ্ছে, ঠিক আছে স্যার? আচ্ছা, আরেকটা জিনিস কী জানলাম না, এ শুধুমাত্র কী দেয় না, এনার্জি দেয়। আচ্ছা একটা কথা বলো, যদি তোমাদেরকে প্রশ্ন করে যে 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি কেউ নেয়, 1 গ্রাম কার্বোহাইড্রেট নেয়, সেখান থেকে কতটা পরিমাণ শক্তি পাওয়া যায়? মনে রাখবে 1 গ্রাম মাত্র কার্বোহাইড্রেট থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। 4 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে মাত্র 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। যদি বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে কতটা কার্বোহাইড্রেট নেয়, এই মাত্র তোমাদের বলে দিয়েছি কত নেয়, 300 গ্রাম, ঠিক আছে? তো আমি যা বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো দেখো কার্বোহাইড্রেট শর্করা হলো আমাদের শরীরের শক্তির প্রধান এবং সবচেয়ে সহজলভ্য উৎস। রাসায়নিক গঠন মেনলি তিনটে জিনিস আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে? নেক্সট দেখো, কার্বোহাইড্রেটের কিছু বেসিক তথ্য আছে যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা, আচ্ছা এটা কিছু নয়, দেখো কার্বোহাইড্রেটের বেসিক তথ্য বলছে, অন্য নাম কি? কার্বোহাইড্রেটের সাধারণ ভাষায় আমরা সুগার বলে ডাকি। এগুলো শক্তি প্রদানকারী অণু, এনার্জি গিভিং মলিকিউল, যা শরীরকে তাৎক্ষণিক কাজ করার জন্য জ্বালানি যোগায়। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে শরীরে প্রায় 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে প্রায় 300 গ্রাম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ প্রয়োজন আছে। তো এই বেসিক তথ্য যে কটা বললাম এগুলো মনে রাখবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবার প্রশ্ন হচ্ছে স্যার তখন থেকে কার্বোহাইড্রেট করছে, কার্বোহাইড্রেট পাবো কোথা থেকে, এর উৎস কি? দেখো কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে, শুধুমাত্র এই ছকটা মনে রাখবে, তোমাদের কাজ হয়ে যাবে। মনে রাখবে খাদ্যশস্য থেকে পাওয়া যায়, শাকসবজি থেকে পাওয়া যায়, ফলমূল থেকে পাওয়া যায়, মিষ্টি খাদ্য থেকে পাওয়া যায়, দুগ্ধজাত খাদ্য থেকে পাওয়া যায়, ডাল জাতীয় খাদ্য থেকে পাওয়া যায়। এবার তোমরা বলবে স্যার ডাল জাতীয় খাদ্য তো প্রোটিন পাওয়া যায়। আমি তোমাদের প্রথমেই বললাম যে কোনো জিনিস থেকে কোনো কিছু পাচ্ছি মানে বাকি কোনো কিছু পাবো না, এটা কিন্তু নয়। ধরো কোনো একটা স্টুডেন্ট সায়েন্সে সে না দারুণ ভালো, সায়েন্সে না মানে 100 আউট অফ 100 নিয়ে আসে, কিন্তু তাকে যখন হিস্ট্রি জিজ্ঞাসা করে তখন 100 আউট অফ 10 নিয়ে আসে, মাত্র 10 পায়। তার মানে কিছু হিস্ট্রি জানে না, আরে কিছু হলো তো জানালে 10 পেলো কী করে? কিন্তু তাকে যদি বলা হয় বেস্ট কিসে, সে কি বলবে, স্যার আমি সায়েন্সে বেস্ট, আমি 100 আউট অফ 100 পাই। কিন্তু সে পরীক্ষাতে হিস্ট্রিতে 10 পেয়েছে মানে কি, মানে কিছু তো জানে, আরে হিস্ট্রি লিখতে তো জানে, এটুকু তো জানে। তো সেই জন্য কোনো জিনিস কোনো কিছু দিচ্ছে মানে বাকি কোনো কিছু দেবেন না ভাবে না। ডাল জাতীয় শস্য মেনলি প্রোটিন জাতীয় খাবারের জন্য ফেমাস, কিন্তু এই ধরনের যে ডালগুলো আছে মুগ, মুসুর, ছোলা, বিভিন্ন বিনস, এরা কি করে না কার্বোহাইড্রেটও দেয়।
খাদ্যশস্যর মধ্যে মনে রাখবে চাল, গম, আটা, বার্লি, ভুট্টা, এই জিনিসগুলো। শাকসবজির মধ্যে আলু, মিষ্টি আলু, মটরশুঁটি, গাজর। ফলমূলের মধ্যে আপেল, কলা, আঙ্গুর, কমলালেবু, এইসব। মিষ্টি খাদ্যের মধ্যে চিনি, মধু, গুড়। দুগ্ধজাতের মধ্যে হচ্ছে দুধ, দই। এইগুলো কি করে না কার্বোহাইড্রেটের প্রধান উৎস। এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে কি পাবো না কার্বোহাইড্রেট পাবো। ঠিক আছে, এর পরের স্লাইডে যেগুলো জিনিসগুলো শুরু হচ্ছে না সেই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করবে, একটু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয়। দেখো নেক্সট স্লাইড দেখো। এতক্ষণ যেগুলো বলছিলাম সেগুলো তো তোমার ইন্ট্রোডাকশন গেল, শুধু ইন্ট্রোডাকশন কার্বোহাইড্রেটের। অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট কত প্রকার মনে রাখবে। কার্বোহাইড্রেট মেনলি 3 প্রকার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলো মনে রাখার মতন জায়গা। কার্বোহাইড্রেট মেনলি 3 প্রকার। এক হচ্ছে মোনোস্যাকারাইড, 2 হচ্ছে ডাইস্যাকারাইড, 3 হচ্ছে পলিস্যাকারাইড। কী কী বললাম এগুলো আমার সঙ্গে রিপিট করতে থাকবে। মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। স্যার মোনোস্যাকারাইড কী 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 এক্সাম্পল আছে? স্যার ডাইস্যাকারাইড কী? স্যার পলিস্যাকারাইড কী? দেখো নেক্সট স্লাইডে দেখো, আমি জাস্ট একটা ছক এনেছি, ওই ছকগুলোর মধ্যে ওই এক্সাম্পলগুলো মনে রাখবে, তোমাদের কাজ হয়ে যাবে। যদি কেউ বেশি নাও বুঝতে পারো, আমি তো এখানে ডিটেলসে বলবোই তোমাদের, যদি কিছু নাও বুঝতে পারো শুধু ছকটা মনে রাখবে, ব্যাস ওতেই কাজ হবে তোমাদের। দেখো নেক্সট স্লাইড দেখো। দেখো আমি বললাম কার্বোহাইড্রেট 3 প্রকার, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। রিপিট করো, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। এবার একটা জিনিস বুঝতে হবে যে মোনোস্যাকারাইড হচ্ছে সিঙ্গেল জিনিস, সিঙ্গেল জিনিস, সিঙ্গেল জিনিস, সিঙ্গেল জিনিস, একটা মাত্র একটা জিনিস নিয়ে তৈরি হয়, একখানা, একটা গ্লুকোজ বা একটা ফ্রুক্টোজ বা একটা গ্যালাক্টোজ। মেনলি মোনোস্যাকারাইড হচ্ছে 3 ধরনের। উদাহরণ মনে রাখবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। রিপিট করো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে স্যার, ঠিক আছে, মনে থাকবে মোনোস্যাকারাইড 3 প্রকার। 3টে উদাহরণ মনে রাখবে। ডাইস্যাকারাইডে যখন আমি 3টে নাম মনে রাখবে, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। কি নাম? সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। ঠিক আছে। পলিস্যাকারাইডের 3টে এক্সাম্পল মনে রাখবে, স্টার্চ, সেলুলাজ, গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলাজ, সেলুলোজ, গ্লাইকোজেন। কোশ্চেন এখান থেকে আসে, বারবার বলছি, আর এগুলো সব থেকে বেশি স্টুডেন্টরা খুলি ফেলে। তো আমি তোমাদের বললাম যে মোনোস্যাকারাইড হচ্ছে সিঙ্গেল, এই যে গ্লুকোজ, এই যে ফ্রুক্টোজ, এই যে গ্যালাক্টোজ। কিন্তু যখন আমি ডাইস্যাকারাইডে যাবো না, এই যে ডাই লেখা হচ্ছে, ডাই, ডাই মানে কি? ডাই মানে দুটো। মনে রাখবে, দুটো মোনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড গঠন করে। তাহলে স্যার নিশ্চয়ই এই যে সুক্রোজ আছে, সুক্রোজ নিশ্চয়ই দুটো আমার মোনোস্যাকারাইড আছে। হ্যাঁ স্যার আছে। আমি যখন বলছি সুক্রোজ, এই যে সুক্রোজ, মনে রাখবে দুটো মোনোস্যাকারাইড মিলে তৈরি। কোন দুটো মোনোস্যাকারাইড? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুটো মিলে তৈরি সুক্রোজ। মনে থাকবে, দুটো মোনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড, দুটো মোনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড। সুক্রোজ মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই দুটো মিলে কি তৈরি হয়? সুক্রোজ। আমি যদি বলি স্যার এই ল্যাকটোজ, 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 ল্যাকটোজ নিশ্চয়ই দুটো মোনোস্যাকারাইড মিলে তৈরি। কোন দুটো মোনোস্যাকারাইড? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এই যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ গ্যালাক্টোজ মিলে হচ্ছে ল্যাকটোজ তৈরি। মনে থাকবে। তাহলে স্যার ডাইস্যাকারাইডের মধ্যে মল্টোজও আছে, তাহলে মল্টোজও নিশ্চয়ই দুটো মোনোস্যাকারাইড মিলে তৈরি। কি দুটো মোনোস্যাকারাইড? মনে রাখবে গ্লুকোজ আর গ্লুকোজ, দুটো গ্লুকোজ যদি মিলে যায় তাহলে মনে রাখবে মল্টোজ তৈরি হবে। আরে মনে থাকবে? এভাবে কীভাবে মনে থাকবে? নিশ্চয়ই কিছু আমি লিস্ট নিয়ে এসেছি, তোমাদের একটা ছক দেখাবো, তাতেই মনে রাখবে যে ডাইস্যাকারাইড যে দুটো করে মোনোস্যাকারাইড নিয়ে তৈরি হয় তার একটা লিস্ট দেখো, শুধু ছকটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে পলিস্যাকারাইড বললাম না, পলিস্যাকারাইড দেখো 3টে আছে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। মনে রাখবে অনেকগুলো মোনোস্যাকারাইড, অনেকগুলো মোনোস্যাকারাইড, অনেকগুলো মানে 2-এর বেশি হতে হবে। যদি দুটো মোনোস্যাকারাইড হয় তাহলে তো ডাইস্যাকারাইড হয়ে গেল না। যদি দুটো মোনোস্যাকারাইড একসঙ্গে জোড়ে তাহলে কি হবে? ডাইস্যাকারাইড। কিন্তু অনেকগুলো যদি মোনোস্যাকারাইড জোড়ে, অনেকগুলো মোনোস্যাকারাইড জোড়ে, অনেকগুলো মোনোস্যাকারাইড জোড়ে, তাহলে মনে রাখবে পলিস্যাকারাইড তৈরি করে। পলি, পলি কথাটা ইউজ হয় অনেকগুলোতে, অনেকগুলো যখন থাকে। ঠিক আছে, তো স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, অনেকগুলো যখন গ্লুকোজ জুড়বে, অনেকগুলো যখন ফ্রুক্টোজ জুড়বে, তখন কি তৈরি হয়ে গেলো? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। অনেকগুলো মোনোস্যাকারাইড মিলে পলিস্যাকারাইড, আর দুটো মোনোস্যাকারাইড মিলে পরে ডাইস্যাকারাইড হয়। দুটো যদি মোনোস্যাকারাইড জুড়ে যায় তাহলে কি তৈরি হবে? ডাইস্যাকারাইড। আরে বোঝা গেছে? তো আমি নেক্সট স্লাইডে তোমাদের দেখাবো এই যে ডাইস্যাকারাইডের যে 3টে এক্সাম্পল দিলাম, তো কোনগুলো জুড়ে সুক্রোজ তৈরি করে, কোন দুটো মোনোস্যাকারাইড জুড়ে ল্যাকটোজ তৈরি করে, কোন দুটো মোনোস্যাকারাইড জুড়ে মল্টোজ তৈরি করে, তার দেখো। নেক্সট দেখো, দেখো মনে রাখবে সুক্রোজ যে আছে না, দুটো মোনোস্যাকারাইড মিলে তৈরি। কোন দুটো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি। স্যার ল্যাকটোজ যে আছে, ল্যাকটোজ দুটো, একটা গ্যালাক্টোজ আর একটা গ্লুকোজ মিলে ল্যাকটোজ তৈরি হয়। যদি বলে স্যার মল্টোজ, মনে রাখবে দুটো গ্লুকোজ মিলে একটা মল্টোজ তৈরি হয়। ক্লিয়ার? ডাইস্যাকারাইডে আর কোনো প্রশ্ন আছে? থাকতে পারে না। শুধু এই জিনিসগুলো মনে রেখে দাও। ঠিক আছে,
এবার আমরা এক একটা পার্ট নিয়ে পড়ব। স্যার কী কী পার্ট? যেমন মোনোস্যাকারাইডে বললাম তিনটে আছে না, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তো তিনটের ব্যাপারে আমরা একটু একটু করে জানবো, কারণ যেগুলো থেকে প্রশ্ন দেয় সেই জিনিসগুলো জানা প্রয়োজন তোমাদের। দেখো নেক্সট স্লাইড দেখো মোনোস্যাকারাইডে তিনটে পার্ট ছিল, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম তখন আমি কি বলেছিলাম যে আমরা যে কার্বোহাইড্রেটটা গ্রহণ করি কোথাও না কোথাও সেটা আলটিমেট কিসে পরিণত হয় না সুগারে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। এবং সেটা কি হয় না আমাদের যে ক্ষুদ্রান্তে যখন লাস্ট ফিনিশিং হয় ওখান থেকে ছোটো ছোটো ভিলাই আছে এবং সেখান থেকে কি হয় না অ্যাবজর্ব হয়ে যায়, ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায় এবং সেখান থেকে প্রত্যেকটা কোষে কোষে আমাদের পৌঁছে যায়। তো আমাদের ব্লাডের মধ্যে কি মিশছে না স্যার এই সুগারটা মিশছে, গ্লুকোজটা মিশছে, সেই জন্য গ্লুকোজকে মনে রাখবে অনেক সময় কি বলা হয় ব্লাড সুগার। এই জিনিসগুলো জাস্ট মনে রাখো, ঠিক আছে? এগুলো কোনো নোটপত্র কিছু নেই, জাস্ট এগুলো থেকে প্রশ্ন এসেছে আমার, যেগুলো মাথায় আসছে আমি তোমাদেরকে আলোচনা করছি। জাস্ট এই জিনিসগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। কি বলা হয় ব্লাড সুগার, যদি বলে ব্লাড সুগার কাকে বলা হয় মনে যেন থাকে তোমাদের গ্লুকোজকে বলা হয় ব্লাড সুগার। এর কারণ তোমাদের বললাম। আচ্ছা যদি বলে মোনোস্যাকারাইডে না, যদি বলে যে সূত্র কী স্যার, সূত্র কি ওই সেম সূত্র সব জায়গাতেই, C6H12O6, ঠিক আছে? এটা কমন সূত্র, কারণ সব জায়গাতে কী আছে গ্লুকোজ আছে, গ্লুকোজ আছে। তো মনে রাখবে গ্লুকোজকে আমরা ব্লাড সুগার বলি, কারণ ব্লাডের মধ্যে মিশে। দেখবে যখন আমরা যখন সুগার টেস্ট করি না, যারা সুগার টেস্ট করেছে তারা জানো, সুগার টেস্ট যখন করা হয় তুমি ব্লাড নেয় কেন? কারণ ব্লাডের মধ্যে সুগার থাকে, কারণ আলটিমেট আমাদের সেই ব্লাডের মধ্যেই তো মিশছে না। কার্বোহাইড্রেটটা পাচিত হয়ে যখন সরল রূপে পরিণত হচ্ছে, সুগারে পরিণত হচ্ছে, তো ব্লাডের মধ্যেই মিশে যাচ্ছে, তো সেটাকে সেই জন্য কী বলা হয় না ব্লাড সুগার। চলো আচ্ছা ফ্রুক্টোজ সম্বন্ধে কী বলবো স্যার? ফ্রুক্টোজ কি মনে রাখবে, এই ফ্রুক্টোজ না সব থেকে মিঠা, সব থেকে সুইটেস্ট ন্যাচারাল সুগার। যদি বলে আমাদের প্রকৃতিতে সব থেকে সুইটেস্ট, সব থেকে মিষ্টি সুগার কি মনে রাখবে ফ্রুক্টোজ। কি মনে রাখবে ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায় মনে রাখবে ফ্রুটে পাওয়া যায়, ফ্রুট বাগেরা, ফলের মধ্যে এই ফ্রুক্টোজ থাকে, খুব সুইট হয়, একদম সুইটেস্ট। যদি বলে এই তিনটের মধ্যে সব থেকে সুইটেস্ট কি না ফ্রুক্টোজ। ঠিক আছে স্যার। গ্যালাক্টোজ কি স্যার? গ্যালাক্টোজ আমরা কোথায় পাবো? আচ্ছা একটা জিনিস বলো, এই মাত্র তোমাদের আমি বললাম একটা জিনিস, কি বললে স্যার কি বললে? আমি তোমাদের বললাম যে গ্যালাক্টোজ আমাদের একটা জিনিস, দেখো আমি তো এগুলো মোনোস্যাকারাইড বলছি, তো দুটো মোনোস্যাকারাইড মিলে একটা জিনিস তৈরি করে। কিছুক্ষণ আগে বলেছিলাম গ্যালাক্টোজ কার সঙ্গে জুড়ে স্যার? গ্লুকোজের সঙ্গে জুড়ে। গ্লুকোজের সঙ্গে যখন গ্যালাক্টোজ জুড়ে যায় কি তৈরি করে না স্যার? ল্যাকটোজ তৈরি করে। কি তৈরি করে স্যার? ল্যাকটোজ তৈরি করে। তাহলে আমি যদি ল্যাকটোজ পাই কোথাও, যদি ল্যাকটোজকে ভেঙে দিই সেখান থেকে গ্যালাক্টোজ পাবো না স্যার? পাবো। তো কোথায় পাওয়া যায় এই ল্যাকটোজ? পাবো কোথায় মনে রাখবে? দুধের মধ্যে পাবো, দুধ, মিল্কের মধ্যে পাবো। যদি আমরা ল্যাকটোজকে ব্রেকডাউন করি, ল্যাকটোজকে ভাঙি, আমরা গ্যালাক্টোজ পাবো এবং সেই ল্যাকটোজটা কোথা থেকে পাই না মিল্ক থেকে পাই। বাস এইটুকু মনে রাখো, ওকে? আর তোমাদেরকে বলে রাখি আলটিমেট সব কিছু শেষে না সব কিছু গ্লুকোজে পরিণত হয়। আলটিমেট যে ফ্রুক্টোজও না গ্লুকোজে পরিণত হয়, আলটিমেট যে গ্যালাক্টোজও না গ্লুকোজে পরিণত হয়, জাস্ট জেনে রাখো। তো সব কিছুর আলটিমেট ফর্ম হচ্ছে কিন্তু গ্লুকোজ, ঠিক আছে? এটা হচ্ছে মোনোস্যাকারাইডের তিনটে বললাম। নেক্সট দেখো ডাইস্যাকারাইডের তিনটে ছিল, সুক্রোজ, ল্যাকটোজ আর মল্টোজ। শুধু এইটুকু তোমরা জেনে রাখো, শুধু এইটুকু জানবে, সুক্রোজকে আমরা কি বলেছিলাম না দুটো জিনিস নিয়ে তৈরি হয়, দুটো মোনোস্যাকারাইড নিয়ে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই দুটো নিয়ে মেনলি তৈরি হয়, শুধু এইটুকু মনে রাখলেই হবে। এখানে আরেকটা জিনিস শুধু মনে রাখো, আমরা প্রত্যেকটা বাড়িতে না, আমরা বাড়ির মধ্যে না যে টেবিলে একটা জিনিস থাকে সেটা হচ্ছে সুক্রোজ, তো সেই জন্য একে বলা হয় টেবিল সুগার। কি বলা হয় একে? টেবিল সুগার। প্রত্যেকটা বাড়ির টেবিলের মধ্যে একে পেয়ে যাবে। কি বলা হয়? টেবিল সুগার। তো যদি বলে টেবিল সুগার কাকে বলা হয় মনে রাখবে সুক্রোজকে বলা হয় টেবিল সুগার। বাস এইটুকু মনে রাখো। যদি বলে যে স্যার এই ল্যাকটোজ সম্বন্ধে কি বলবে? দুটো জিনিস শুধু জেনে রাখো, দুটো মোনোস্যাকারাইড নিয়ে ল্যাকটোজ তৈরি হয়। কি বলেছিলাম? গ্লুকোজটা প্রত্যেকটা জায়গাতে থাকবে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ এই দুটো মিলে ল্যাকটোজ তৈরি হয়। কোথায় পাবো এই ল্যাকটোজ? কোথায় পাবো না মিল্কের মধ্যে, দুধের মধ্যে। ব্যাস, আর কিছু জানতে হবে না। ঠিক আছে স্যার? আচ্ছা এই মল্টোজ দুটো জিনিস নিয়ে তৈরি হয়, দুটো মোনোস্যাকারাইড নিয়ে। গ্লুকোজ তো কনফার্ম, গ্লুকোজ তো থাকবেই, এবং আবার যদি একটা গ্লুকোজ হয় মানে দুটো গ্লুকোজ মিলে আমার মল্টোজ তৈরি করে। মেলে এটা কোথায় পাওয়া যায়? বার্লির মধ্যে পাওয়া যায়, বার্লি। কিন্তু
ওখান থেকে কোশ্চেন আসবে না, তো এইটুকুই আসবে যে গ্লুকোজ আর গ্লুকোজ এই দুটো মিলে কি তৈরি করে, আমার মল্টোজ তৈরি করে। গ্লুকোজ গ্যালাক্টোজ মিলে ল্যাকটোজ তৈরি করে, গ্লুকোজ ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি করে। মাথার মধ্যে না গেঁথে নাও, লিস্ট বানাও, বাড়ির দেওয়ালে চিপকে দাও, দিনরা শুধু একবার করে দেখো, মন থেকে যাবে, মুখস্থ করার প্রয়োজনই হবে না। ঠিক আছে। আর যদি কেউ চাও যে এটা থেকে কেউ শর্ট ফর্ম বানিয়ে নেবে বা কোনো একটা বানিয়ে নেবে, তো বানিয়ে নিতে পারো। যেমন সুক্রোজ দেখো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে তৈরি হচ্ছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে এসজিএফ। আর এসজিএফ এর ফিল্ম হয় না, ফিল্ম, তো মনে রাখো এসজিএফ, ব্যাস জেগে নাও এসজিএফ। সুক্রোজ গ্লুকোজ সব জায়গায় পাবে, গ্লুকোজ এখানেও আছে, গ্লুকোজ এখানেও আছে, গ্লুকোজ এখানেও আছে, গ্লুকোজ সব জায়গায়। শুধুমাত্র মনে রাখতে হবে সুক্রোজে ফ্রুক্টোজটা থাকে, ল্যাকটোজে গ্যালাক্টোজ, আর এটা মনে রাখার কোনো অসুবিধা নেই মল্টোজটা, কারণ দুটোই গ্লুকোজ। ল্যাকটোজটা মনে রাখবে গ্যালাক্টোজ, আর সুক্রোজটা ফ্রুক্টোজ। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আমি যদি বলি স্টার্চ, পলিস্যাকারাইডে কি আছে না, 3 ধরনের, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজ। আমি প্রথমেই বললাম যে অনেকগুলো যদি মনোস্যাকারাইড একসঙ্গে জুড়ে যায় দিয়ে কী তৈরি করে না, পলিস্যাকারাইড তৈরি করে। যদি স্টার্চের কথা বলো, মনে রাখবে উদ্ভিদ যে খাবারটা তৈরি করে না, কার্বোহাইড্রেট ফর্মে তৈরি করে না, কার্বোহাইড্রেট তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। যদি বলে এটা কোন ফর্মে উদ্ভিদ তার নিজের কাছে রাখে, না মনে রাখবে স্টার্চ ফর্মে। ঠিক আছে। আমরা যদি আলু খাই, পটেটো খাই, ঠিক আছে, আমরা যদি রাইস খাই, এর মধ্যে কি পাবো না, স্টার্চ পাবো। তো মনে রাখবে উদ্ভিদ যে কার্বোহাইড্রেটটা তৈরি করে সেইটা তার মধ্যে স্টোর করে রাখে স্টার্চ ফর্মে। ঠিক আছে। আচ্ছা, সংকেত কিন্তু এক, C6H12O6 সব সুগার, কার্বোহাইড্রেট। এবার যদি বলো স্যার সেলুলোজ কি, মনে রাখবে সেলুলোজে আমি যখন তোমাদের সেল পড়িয়েছিলাম না, সেখানে একটা জিনিস তোমাদের মনে আছে কি মনে নেই, যে প্রত্যেকটা প্রাণী বলো, প্রত্যেকটা উদ্ভিদ বলো, প্রত্যেকটা জীব বলো, কী দিয়ে তৈরি না, সেল দিয়ে তৈরি। তো উদ্ভিদের মধ্যে ওই সেলের মধ্যে আমরা কী দেখতে পেয়েছি বলো, কোষ প্রাচীর, কোষ পর্দা। স্যার আমরা মানুষ, আমাদের কোষ প্রাচীর আছে না, আমাদের কোষ প্রাচীর নেই, আমাদের শুধু কোষ পর্দা থাকে। কিন্তু কোষ পর্দা প্রত্যেকের জন্য থাকবে, ওটা বাধ্যতামূলক, কারোর কোষ প্রাচীর থাকুক না থাকুক কোষ পর্দা থাকতেই হবে। স্যার কোষ প্রাচীর কাদের থাকে, কি বলেছিলাম, উদ্ভিদের কোষ প্রাচীর থাকে, মানুষের থাকে না, প্রাণীদের থাকে না, উদ্ভিদের কোষ প্রাচীর থাকে। কিন্তু উদ্ভিদের আবার কোষ পর্দাও থাকে, কারণ কোষ পর্দা মাস্ট থাকতেই হবে। কোষ প্রাচীর উদ্ভিদের থাকে, তো উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে না, সেল ওয়াল থাকে, এই সেল ওয়ালটা কী দিয়ে তৈরি, মনে রাখবে সেলুলোজ দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে কি বলবো, সেল ওয়াল, শুধু এইটুকু লিখে রাখছি, মনে থাকবে তোমাদের, সেল ওয়ালে দেখা যায়। ঠিক আছে। যদি বলে একটা কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সব থেকে বেশি পরিমাণ সুগার এই পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরিমাণ সুগার কোনটা, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গ্লুকোজ, কোনটা সব থেকে বেশি পরিমাণ সেলুলোজ কোনটা, কি বলবে, উত্তর হবে সেলুলোজ। স্যার কেন দেখো, আমি এই মাত্র বললাম সেলুলোজ দেখা যায় সেল ওয়ালে, মানে কোষ প্রাচীরে। তো উদ্ভিদ এই পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণ কি আছে, মানুষ না উদ্ভিদ? আরে অবশ্যই উদ্ভিদ আছে, খানা খন্দ, পুকুর, জমি জমা যেখানে পাবে সেখানে উদ্ভিদ দেখতে পাবে তোমরা, যে কোনো ফাঁকা জায়গায়। যদিও মানুষ এখন কেটে বড় বড় বাড়ি বিল্ডিং বানিয়েছে, আলাদা ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত সবথেকে বেশি পরিমাণ কি সবথেকে বেশি পরিমাণ, উদ্ভিদের থেকে বেশি পরিমাণ কিছু নেই। তো উদ্ভিদের সেল ওয়ালে যদি সেলুলোজ পাওয়া যায়, তাহলে সবথেকে বেশি পরিমাণ সেলুলোজ একমাত্র সুগার যেটা এই পৃথিবীতে উপস্থিত। বোঝা গেল? তো যদি বলে মোস্ট প্রিভিলেন্ট সুগার ইন দ্য ওয়ার্ল্ড, মনে রাখবে সেলুলোজ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, আমি যেমন বললাম যে উদ্ভিদের মধ্যে যে কার্বোহাইড্রেটটা সেটা স্টার্চ রূপে সেটা শরীরের মধ্যে সঞ্চিত রাখে, স্টোর রাখে, তেমনি মনে রাখবে গ্লাইকোজেনটা কি না, আমাদের প্রাণীদের মধ্যে, অ্যানিমেলের মধ্যে যে কার্বোহাইড্রেটটা সেটা গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে। যদি বলো কোথায় সঞ্চিত থাকে, মনে রাখবে লিভারে, যকৃতে থাকে, পেশিতে থাকে, সঞ্চিত থাকে গ্লাইকোজেন। এইটুকু জেনে রাখো, ব্যাস আর কিছু না। গ্লাইকোজেন ইজ আ স্টোরেজ ফর্ম অফ কার্বোহাইড্রেট ইন অ্যানিমেল। গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেটটা এই অ্যানিমেলদের শরীরে থাকে, লিভার এবং পেশির মধ্যে। আর স্টার্চটা হচ্ছে উদ্ভিদের মধ্যে থাকে, কার্বোহাইড্রেটটা স্টার্চ রূপে ওর মধ্যে সঞ্চিত থাকে। আর সেলুলোজটা হচ্ছে এই সেল ওয়ালে দেখা যাবে সেলুলোজ, এবং পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় সেলুলোজ। ঠিক আছে। এই তিনটে জিনিস সম্বন্ধে, এই তিনটে জিনিস শুধু মনে রাখো, ব্যাস, এর বাইরে আর কোশ্চেন আসে না। আর এখান থেকেই কোশ্চেন দেয়, তখন তোমাদের কোশ্চেন করাবো, তোমরা নিজেরাই দেখতে পাবে।
কার্বোহাইড্রেট তোমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। কার্বোহাইড্রেট নিয়ে আর কিছু তোমাদের পড়া নেই। কার্বোহাইড্রেটের যে ভাগগুলো ছিল তার মধ্যে থেকে কী কী প্রশ্ন আসে, কার্বোহাইড্রেটের ভাগ কী কী আছে, কী কী নিয়ে ডাইস্যাকারাইড তৈরি, কী কী মনোস্যাকারাইড কী হয়, পলিস্যাকারাইড কী হয়, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো আমরা কি বলেছিলাম, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যেগুলো সেগুলো বলবো ম্যাক্রো, আর যেগুলো কম পরিমাণে আমাদের শরীরে রাখে সেগুলোকে বলবো মাইক্রো উপাদান, মাইক্রো নিউট্রিয়েন্ট বলবো, যেগুলো উপাদানগুলো আমাদের শরীরে কম পরিমাণে প্রয়োজন হয়। তো আমরা প্রথমে ম্যাক্রো শুরু করেছি। ম্যাক্রোর মধ্যে কী ছিল, কার্বোহাইড্রেট ছিল, প্রোটিন ছিল, ফ্যাট ছিল। তো কার্বোহাইড্রেট আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কী পড়বো, প্রোটিন সম্পর্কে জানবো, প্রোটিন। তো নেক্সট হেডিংটা হলো প্রোটিন। মনে রাখবে প্রোটিন এমন একটা জিনিস না, আমাদের শরীরের প্রধান গঠনগত উপাদান যদি বলা হয় সেটা আমি বলবো প্রোটিন। যেমন কার্বোহাইড্রেট থেকে এনার্জি প্রয়োজন হয়, ঠিক সেই রকমই আমাদের শরীরে ধরো কোনো জায়গা কেটে গেছে, সেই জায়গাটার কোষের বৃদ্ধি দরকার, ক্ষয়পূরণ দরকার, শরীরের গঠন দরকার, মাসেল পাওয়ার, মাসেল গঠন দরকার, সেক্ষেত্রে সাহায্য করবে কে, প্রোটিন। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। দেখবে যারা জিম টিম করে তার প্রোটিন বেশি নেয়, কারণ মাসেল গেইন করার জন্য। 2 নম্বর মনে রাখবে আমাদের শরীরে যে এনজাইম উৎপন্ন হয়, আমরা পড়েছি এনজাইম উৎসেচক, যেটা আমাদের খাবার পাচন করতে সাহায্য করে। তো এই পাচন উৎসেচকটা কী দিয়ে তৈরি, এই প্রোটিন দিয়েই তৈরি। তো প্রোটিন না থাকলে আমাদের উৎসেচক তৈরি হবে না। তো উৎসেচকের জন্য প্রোটিন তৈরি, ঠিক আছে স্যার। আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়েছি, যেখানে হরমোনের ব্যাপারে পড়েছি। মনে রাখবে আমাদের যে হরমোনও তৈরি হয় না, তার পিছনে এই প্রোটিনেরই কাজ আছে। প্রোটিন যদি না তৈরি হয়, হরমোন তৈরি হয়, হরমোনের মধ্যে প্রোটিন থাকে, তো হরমোন তৈরিতেও সাহায্য করে। স্যার আর কি সাহায্য করে, মনে রাখবে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধক ক্ষমতা, একটা ইমিউনিটি সিস্টেম গড়ে তোলে, তার মধ্যে আমাদের প্রোটিন দরকার। অ্যান্টিজেন অ্যান্টিবডি পড়েছিলাম, মনে আছে, রক্তের গ্রুপ হয়, হ্যাঁ। তো সেখানে প্রোটিন দরকার কি, প্রোটিন দরকার নেই, প্রোটিন দরকার আছে। আর একটা পয়েন্ট মনে রাখবে, যেখানে আমাদের অক্সিজেন, আমাদের পুষ্টি উপাদান মানে পরিবহন, এর জন্য কিন্তু আমাদের প্রোটিন দরকার, ঠিক আছে। মনে রাখবে প্রোটিনের এই 5টা ইম্পর্টেন্সই শরীরের গঠন এবং কোষের বৃদ্ধি ক্ষয়পূরণ, এনজাইম বা উৎসেচক হিসাবে, হরমোন তৈরিতে, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরিতে এবং অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন করতে, ঠিক আছে। তোমাদের দেখো এই পয়েন্টগুলো নিয়ে তোমাদের মনে খুব একটা ডাউট থাকবে না যে স্যার শরীরের গঠন এবং কোষ বৃদ্ধি ক্ষয়পূরণ কীভাবে করে। দেখো আমাদের দেহে যে পেশি আছে, হাড় আছে, চামড়া, ত্বক আছে, চুল আছে, নখ আছে, এদের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। তো আমাদের শরীরে প্রত্যেকটা দিন কিছু কিছু কোষ নষ্ট হয়ে যায়, সেই কোষগুলোকে প্রতিস্থাপন করতে হয়। তো শরীরের কোথাও কেটে যেতে পারে, ক্ষত নিরাময় হতে পারে, এই সমস্ত দিক থেকে এই প্রোটিন আমাদের সাহায্য করে। যদি বলি উৎসেচক তৈরি করতে, হ্যাঁ আমাদের বিভিন্ন রকম খাদ্যের পরিপাক প্রয়োজন, এনজাইম প্রয়োজন, সেখানে পরিপাককারী নানা রকম উৎসেচক আছে, সেগুলো তৈরি করতে। হ্যাঁ আমাদের হরমোন তৈরি করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ, ঠিক আছে, ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য আমাদের কাজে লাগে। বিভিন্ন রকম আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস, রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি কি মূলত প্রোটিন দিয়েই তৈরি। তো প্রোটিনের অভাব যদি হয়, তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে স্যার প্রোটিন দরকার। স্যার এই পয়েন্টটা কি, অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন, এটা কি, দেখো কিছু বিশেষ প্রোটিন শরীরের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে। স্যার যেমন হিমোগ্লোবিন, যেমন মনে রাখবে হিমোগ্লোবিন রক্তে হিমোগ্লোবিন, গ্লোবিউল প্রোটিন পড়েছিলাম না তোমাদের ব্লাড যখন পড়েছিলাম, গ্লোবিউল প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, এটা কি করে না ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে এবং সারা শরীরে পৌঁছে দেয়। তো সারা শরীরে যে পৌঁছে দিচ্ছে, দেখবে হিমোগ্লোবিন কালার রেড হয়ে যায়, কারণ ওর মধ্যে আয়রন থাকে। কী হয়, আমি বলেছিলাম না, ওর মধ্যে যে অক্সিজেন থাকে, অক্সিজেন যখন চিপকে যায়, হ্যাঁ হিমোগ্লোবিন রেড কালার হয়। তো এ কী করছে, পুরো শরীরে ছড়াচ্ছে না, তার মানে কী করছে, পুরো শরীরে পরিবহন করছে। তো অক্সিজেন পুষ্টি উপাদান পরিবহন করছে কি করছে না, তো এক্সাম্পল হিসেবে মনে রাখবে হিমোগ্লোবিন, ঠিক আছে। এর মধ্যে গ্লোবিউল প্রোটিন থাকে। তো প্রোটিন হলো আমাদের শরীরের প্রধান গঠনগত উপাদান। কোষ গঠন থেকে শুরু করে শরীরের সমস্ত জৈবিক ক্রিয়া সচল রাখতে প্রোটিন অপরিহার্য ভূমিকা পালন করে। এই জিনিসগুলোর জন্য আমাদের প্রোটিন প্রয়োজন, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো স্যার প্রোটিনের গঠন কীরকম, প্রোটিন কীরকম হয়। দেখো অ্যাকচুয়ালি একটা জিনিস তোমাদের বলি, প্রোটিনের গঠন অ্যাকচুয়ালি অনেকটা বড়, অনেক কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। কিন্তু আমাদের যেটুকু অনেক কিছু না কমেন্ট করে স্যার এটা হলো না। ভাই আমি পড়াচ্ছি মানে কি, আমি নিশ্চয়ই এনসিইআরটি বেস করে তোমাদের পড়াচ্ছি, তাই তোমাদের কোনো রকম কোনো মানে দিমাগ লাগানোর প্রয়োজন নেই যে এটা কেন বলছি না, ওটা কেন বলছি না। আমি বলছি না, তার কারণ হচ্ছে পরীক্ষায় আসবে না। আমি যেটা বলছি তার মানে সেটা পরীক্ষায় আসবে। এই প্রোটিনের গঠন তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো না, অনেক কিছু পাবে, কিন্তু তোমাদের এত জানারই দরকার নেই। শুধু এইটুকু জানলেই হবে যে প্রোটিন
হলো আসলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এর একটি দীর্ঘ শৃঙ্খল বা চেন। আমি যখন প্রোটিন যখন পড়িছিলাম ডাইজেস্টিভ সিস্টেমে, আলটিমেট আমি কি বলেছিলাম, এর সরল রূপ হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আরে বলেছিলাম না, বলিনি? অ্যামিনো অ্যাসিড। তাহলে নিশ্চয়ই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি করে না, প্রোটিন তৈরি করে। ওটাই বলছে যে প্রোটিন হলো আসলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা চেন, একটা দীর্ঘ শৃঙ্খল। অ্যামিনো অ্যাসিডগুলো একে অপরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে। বাস এটুকু জানো, তোমাদের কাজ হয়ে যাবে, অনেকে কম মানে খুব ভালো ভালো কমেন্ট করে, আমি বলবো না, প্রায় 80-90% স্টুডেন্ট সত্যি পড়ার জন্য আসে এবং তারা খুব ভালো কমেন্ট করে, দেখে ভালো লাগে যে না আমি কিছু হেল্প করতে পারছি, বা এত সুন্দর করে যে পরিশ্রম করে নোটটা বানাচ্ছি তোমাদের ভালো লাগছে। এটা ভালো লাগে যে অনেক জায়গায় স্যার আমি এখানে অ্যাডমিশন নিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি, আমরা ফ্রি ব্যাচ দেখে এত কিছু পড়তে পারছি, বা কেউ পেড ব্যাচে আছে, পেড ব্যাচ থেকে এত কিছু শিখতে পারছি, বা ভালো লাগছে ক্লাসগুলো, বা হেল্প হচ্ছে, বা পরীক্ষায় যখন আমরা প্রিভিয়াস ইয়ার করছি, কোনো টেক্সট বুক থেকে প্রিভিয়াস ইয়ার করছি, বা কোনো মক টেস্ট দিচ্ছি, সেখানে স্যার একদম 25 পাচ্ছি, কেউ 20 পাচ্ছে, কেউ 23 পাচ্ছে, তো ভালো লাগে সেগুলো। ঠিক আছে, কারণ আমি যেগুলো পড়াচ্ছি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, এখানে অনেক কিছু ভাগ আছে, প্রোটিনের এত কিছু ভাগ তোমাদের জানার প্রয়োজন নেই। শুধু মনে রাখবে প্রোটিন হচ্ছে আসলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একটা দীর্ঘ শৃঙ্খল বা চেন, বাস এইটুকু মনে রাখো। এবং এগুলো কি হয় না, একে অপরের সাথে না পেপটাইড বন্ধনে আবদ্ধ আছে, বাস এটুকু মাথায় রাখো। যদি প্রশ্ন করে যে আমাদের কতটা প্রোটিন লাগে, মানে কেউ কেউ ধরো কি বলবো, আচ্ছা প্রোটিন থেকে এনার্জি পাওয়া যায় কি পাওয়া যায় না বলো? অবশ্যই পাওয়া যায়। শুধু কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাবে এরকম ব্যাপার নয়, প্রোটিন থেকেও আমরা কী পেতে পারি, এনার্জি পেতে পারি। মনে রাখবে 1 গ্রাম যদি আমরা প্রোটিন নিই, সেখান থেকে 4 কিলো ক্যালোরি আমরা কী পাবো, এনার্জি পাবো। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে স্যার অনেকক্ষণ প্রোটিনের ব্যাপার বলছেন, তো প্রোটিন আমরা পাবো কোথা থেকে? আমাদের শরীরে এত ইম্পর্টেন্ট প্রোটিন, আমাদের হরমোন বানাচ্ছে, আমাদের এনজাইম বানাচ্ছে, আমাদের শরীরে ক্ষয়পূরণ করছে, আমাদের বডি বানাচ্ছে, মাসেল গেইন করছে, তো এই সবের জন্য আমরা পাবো কোথায়, প্রোটিনটা পাবো কোথায়? দেখো প্রোটিনের উৎসসমূহ, নেক্সট স্লাইড দেখো। নেক্সট হচ্ছে আমরা কি পড়বো না, প্রোটিনের উৎস। মেনলি প্রোটিনের উৎসকে না দুভাগে ভাগ করা হয়, একটা প্রাণীজ উৎস যেটা আমরা প্রাণী থেকে পাই, আরেকটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস যেটা আমরা উদ্ভিদ থেকে পাই, একটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স যেটা আমরা প্রাণী থেকে পাই। অ্যানিম্যাল সোর্সের মধ্যে আমরা মাছ খাচ্ছি, আমরা মাংস খাচ্ছি, আমরা ডিম খাচ্ছি, আমরা নানা রকম দুধের জিনিস খাচ্ছি, ডেয়ারি প্রোডাক্ট। এবার কেউ বলো না স্যার ডেয়ারি প্রোডাক্ট তো স্যার ওটা তো ভেজ, ওটা তো বলো, আরে ডেয়ারি প্রোডাক্ট দুগ্ধজাত দ্রব্য, সেটা তো কোনো না কোনো প্রাণী থেকে আসছে, গরুর দুধ, নাহলে মোষের দুধ, নাহলে ছাগলের দুধ, কোনো না কোনো প্রাণী থেকে তো আসছে। তো বিভিন্ন রকম দুগ্ধজাত দ্রব্য, দুধ বলো, ছানা বলো, পনির বলো, দই বলো, এই সবের মধ্যে আমরা কী পাবো, প্রোটিন পাবো। এটা গেলো অ্যানিম্যাল সোর্স, প্রাণীজ উৎস। আরেকটা আছে প্ল্যান্ট বেস, মানে উদ্ভিজ্জ উৎস, প্ল্যান্ট সোর্স। আমরা যে সোয়াবিন খাই, সোয়াবিনের মধ্যে প্রোটিন পাবো স্যার, হ্যাঁ প্রচুর প্রোটিন, প্রায় 40 গ্রামের মতো প্রোটিন পাবো। 100 গ্রাম যদি খাই তার মধ্যে 40 গ্রামের মতো প্রোটিন পাবো। যদি 100 গ্রাম সোয়াবিন খাও, সে 36 to 40 গ্রাম সোয়াবিন খেয়ে গেলে তোমরা প্রোটিন পাবে। ডাল যদি খাই স্যার প্রোটিন পাবো, হ্যাঁ মসুর ডাল খাও, মুগ ডাল খাও, ছোলা খাও, রাজমা খাও, মটরশুঁটি খাও, তার মধ্যে প্রোটিন আছে। স্যার বাদাম আর বীজ থেকে পাবো, অবশ্যই নানা রকম চিনে বাদাম, কাঠবাদাম, আখরোট, নানা রকম বীজ, এগুলো থেকে প্রোটিন পাবো। স্যার মাশরুম যদি খাই, মাশরুম থেকে পাবো, অবশ্যই মাশরুম থেকে পাবো। তো এই জিনিসগুলো হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। যদি বলে যে সবথেকে বেশি পরিমাণে কোন উদ্ভিজ্জ থেকে আমরা প্রোটিন পাই সবথেকে বেশি পরিমাণে, মনে রাখবে সয়াবিন। যারা পুরোপুরি ভেগান, যারা দুগ্ধজাত দ্রব্যও খায় না, মানে প্রাণীজাত কোনো কিছুই খাবে না, যারা পুরোপুরি টোটাল ভেগান, তারা সয়াবিনের উপর অনেকটা ডিপেন্ড করে। কারণ সয়াবিন থেকে কি হয় না, আমাদের শরীরে অনেক প্রোটিন পাওয়া যায়। তো কেউ যদি বাহানা দেয় যে স্যার আমি তো মাছ খাই, মাংস খাই প্রোটিনের জন্য, কি খাই, প্রোটিনের জন্য খায়, সে যদি ছাড়তে চায় ছাড়তে পারে, কারণ সে সয়াবিন যদি খায় না হিউজ পরিমাণ প্রোটিন পাবে। যাই হোক, আমরা প্রোটিনের উৎসকে মেনলি দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাণীজ উৎস, একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস ডিম, মাছ, মাংস, দুগ্ধজাত দ্রব্য এগুলোর মধ্যে পাবো। উদ্ভিজ্জ উৎস সোয়াবিনের মধ্যে পাবো, ডালের মধ্যে পাবো, বাদাম বীজের মধ্যে পাবো, মাশরুমের মধ্যে পাবো। হ্যাঁ, তো এই সব জিনিসগুলোর মধ্যে আমরা কী পাবো, উদ্ভিজ্জ উৎস, যেগুলো থেকে আমরা প্রোটিন পাই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি প্রোটিন না নিই তো কী হবে? প্রোটিন না নিলে না প্রোটিন ডিফিসিয়েন্সি ডিজিজ হয়ে যাবে, যেটাকে বলে PEM, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। যদি আমরা প্রোটিন আমাদের শরীরে কোনো কারণে কমে যায় তো সেই রোগগুলো হতে পারে। স্যার কী রোগ? দেখো নেক্সট স্লাইড দেখো।
দেখো, প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ, প্রথম কথা হচ্ছে যদি কোনো কারণে প্রোটিনের দীর্ঘস্থায়ী অভাব হয় অনেক দিন ধরে, মেনলি শিশুদের মধ্যে এটা বেশি দেখা যায়। দেখেছি আমরা যে রাস্তাঘাটে শিশুরা ঘোরে, যাদের কোনো মানে কি বলবো, মানে হয়তো কারোর মা নেই, কারো বাবা নেই, বা কোনো অনাথ আছে, বা রাস্তাঘাটে যেন আমরা ঘুরতে দেখি, তাদের মধ্যে না দেখবে মাঝে মধ্যে কারো দেখবে পেট অনেক বড় হয়ে গেছে, হাত পা পুরো শুকিয়ে গেছে কিন্তু পেট বড় হয়ে গেছে। কারোর দেখবে যে কি হয়ে গেছে না, বডি পুরো একদম কঙ্কালসার শূন্য হয়ে গেছে। তো এগুলো কেন হয় না? প্রোটিনের অভাবে হয়, অপুষ্টিতে ভোগে। এগুলোকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পিইএম বলা হয়। সঠিক কী বলা হয়? পিইএম, পিইএম। ঠিক আছে। মেনলি এর জন্য না দুটো রোগ হয়, একটা হচ্ছে কোয়াশিকর, একটা হচ্ছে ম্যারাসমাস। স্যার এই দুটো রোগ কি? দেখো দেখো, আমি ছবিটা লাগাতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, আমি সেখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, শরীরের প্রোটিনের দেখো, একটা প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ, দীর্ঘস্থায়ী যদি অভাব হয় মূলত শিশুদের মারাত্মক পুষ্টিহীনতা বা অপুষ্টি রোগ দেখা যায়। একে বলে প্রোটিন এনার্জি মালনিউট্রিশন, পিইএম, বা প্রোটিন শক্তি অপুষ্টি বলা হয়। একটা হচ্ছে কোয়াশিকর। কোয়াশিকর কী হয় না, 1 থেকে 5 বছর বয়সী না ছোটো ছোটো বাচ্চাদের হয়। যখন ঠিকঠাক প্রোটিন না পায়, প্রোটিন খাবার যখন না দেওয়া হয়, তখন এই রোগটা হয়। কি হয় না, শরীরে কী হয়, তরল জমে যায়। এর কারণে কি হয়, শিশুর পেট অস্বাভাবিক ফুলে যায়। পেট ফুললেও শিশুদের হাত পা একদম রোগা কাঠির মতো হয়ে যায়। ঠিক আছে, আমি ছবিটা লাগাতে ভুলে গেছি, একদম এক্সট্রিমলি সরি, মানে আমি মাথা থেকে আউট হয়ে গেছে, হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে। ত্বক খসখসে হয়ে ফেটে যায়, চুলের স্বাভাবিক কালো রং নষ্ট হয়ে যায়, লালচে তামাটে ধরনের হয়ে যায়, যকৃৎ বা লিভার বড় হয়ে যায়। ঠিক আছে, ফ্যাটি লিভার হয়ে যায়। তাহলে মনে রাখবে, কোয়াশিকর মেনলি ছোটো বাচ্চাদের হয় 1 থেকে 5 বছর বয়সী। প্রোটিনহীন খাবার খাওয়ার জন্য কন্টিনিউ যে প্রোটিনহীন খাবার খায়, তখন এই রোগ হয়। শরীরে জল জমে যাওয়ার জন্য পেট মেনলি ফুলে যায়। এটা কি হয়, পেটটা মেনলি ফুলে যায় এবং হাত পা প্রচুর সরু সরু হয়ে যায়, একদম কাঠির মতো হয়ে যায়, রোগা হয়ে যায় পুরো। ত্বকটা খসখস হয়ে ফেটে যাবে, চুলটা কালো থাকবে না, তামাটে বর্ণ হয়ে যাবে, ফ্যাটি লিভার হয়ে যাবে, যকৃৎ বা লিভারটা বড় হয়ে যাবে। এই জিনিসগুলো হয় কোয়াশিকরে। স্যার আরেকটা রোগ কী আছে, আরেক ধরনের রোগ আছে যেটাকে বলা হয় ম্যারাসমাস। দেখো নেক্সট সাইড দেখো, নেক্সট হচ্ছে ম্যারাসমাস। ম্যারাসমাস কীরকম? ম্যারাসমাসও প্রোটিনের অভাবে হয়। প্রোটিন এবং ক্যালোরি উভয় চরম যদি ঘাটতি ঘটে, তখন এই রোগ হয়। এক্ষেত্রে কী হয়, শিশু শরীরের চর্বি ও পেশি সম্পূর্ণ ক্ষয় হয়, ফলে শরীর একদম কঙ্কালসার হয়ে পড়ে। এটা হচ্ছে পেট ফুলবে না, এটা শুধুমাত্র প্রোটিন নয়, প্রোটিনের সঙ্গে সঙ্গে ক্যালোরি, কার্বোহাইড্রেট, যদি এনার্জি কমে যায়, কার্বোহাইড্রেট কমে যায়, তখন এই রোগটা হয়। চামড়া কুঁচকে যায়, কারণে শিশুকে দেখতে বয়স্ক মানুষের মতো লাগে। কোয়ার্সিকরের মতো এই রোগে পেট ফুলে যায় না, শিশুর ওজন এবং উচ্চতা বৃদ্ধি পুরোপুরি স্টপ হয়ে যায়। তো এই দুটো রোগ মনে থাকবে তোমাদের, কোয়াশিকর এবং ম্যারাসমাস। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো যে বিশেষ কিছু প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো তোমাদের নাম জানতে হবে, কারণ পরীক্ষায় কোশ্চেন দেয়, এবং তাদের উৎস। আমি কি করেছি, একটা নাম না করে একটা লিস্ট নিয়ে এসেছি, একটা টেবিল নিয়ে এসেছি, তো টেবিলটা তোমরা মনে রেখে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। বিশেষ প্রোটিন এবং তাদের উৎস। প্রোটিনের নাম কোথায় পাওয়া যায়? কেসিন নামক যে প্রোটিন আছে সেটা আমরা দুধে পাবো। কেরাটিন যেটা পাবো সেটা আমরা চুল, নখ, ত্বক এসব জায়গায় পাবো। কোলাজেন পাবো কোথায়? ত্বক, হাড়, তরুণাস্থি তো পড়েছো তোমরা, কার্টিলেজ, নরম হাড়, তরুণাস্থি ডিটেলসে পড়েছি। মায়োসিন এবং অ্যাক্টিন কোথায় পাবো? না পেশির মধ্যে পাবো। গ্লুটেন কোথায় পাবো? না গম, যব, বার্লি এগুলোর মধ্যে পাবো। আর হিমোগ্লোবিন কোথায় পাবো? না লোহিত রক্তকণিকা, আরবিসি, রেড ব্লাড সেলের মধ্যে আমরা কি পাবো? না হিমোগ্লোবিন পাবো। বলো মনে থাকবে? এই কটা প্রোটিনের নাম শুধু মনে রাখো, আর কোথায় পাওয়া যায় এইটুকু মনে রাখো, শুধু এই টেবিলটা মনে রাখলেই হবে। আমাদের এখানে প্রোটিনটা হয়ে গেল কমপ্লিট। তাহলে আমরা কার্বোহাইড্রেট, ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে কার্বোহাইড্রেট পড়ে ফেললাম স্যার, প্রোটিন পড়ে ফেললাম স্যার। এবার কি বাকি আছে? ফ্যাট বাকি আছে। ফ্যাট যেটা করাবো আমি নেক্সট ক্লাসে করাবো, এবং তার সঙ্গে ভিটামিন বাকি আছে আমাদের মাইক্রোতে, ভিটামিন মিনারেলস, সেগুলো আমরা পড়বো। তো চেষ্টা করছি নেক্সট ক্লাসে তোমাদের পুরো এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার। আজকে আমরা কি করবো না, যে জিনিসগুলো পড়লাম সেগুলো পড়ে কিছু কাজে লাগছে কিনা জানতে হবে। তো সেই জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। দেখো তোমরা কতগুলো নিজেরা পরীক্ষায় মানে কোশ্চেনের আনসার দিতে পারছো। দেখো বলছে, নিম্নলিখিত কোন খাদ্য পদার্থটিকে শরীরের নির্মাণ মানে বডি বিল্ডিং ফুড উপাদানকারী খাদ্য বলা হয়? বলো, প্রথমে করেছিলাম না করানি? দেখো 2022 এসছে। হ্যাঁ, কাকে বলবো বলো? প্রোটিন সমৃদ্ধ খাদ্য, যেমন মটরশুঁটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে, নিচের কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মুখ্য পুষ্টি উপাদান, গ্রুপ ডি দেখো 2018-তে এসেছিল। বলো ম্যাক্রো নিউট্রিয়েন্ট কোনটা? না ভিটামিন মিনারেলস, এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো ম্যাক্রোর মধ্যে পড়ে যাচ্ছে। আর বাকি সরি ম্যাক্রো নিউট্রিয়েন্ট, এটা মাইক্রো হবে অ্যাকচুয়ালি,
কারণ মাইক্রো মানে সব থেকে কম লাগে, আর ম্যাক্রো মানে সরি নয় লিখেছে, নয় সরি দেখেছো কোশ্চেন ঠিকঠাক পুরো এখানে 9 লেখা আছে, তো 9, হ্যাঁ ভিটামিন 9 ম্যাক্রো নিউট্রিয়েন্ট, কারণ ভিটামিন হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, ভিটামিন মিনারেলস এগুলো শরীরে কম পরিমাণে লাগে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো, গ্লুকোজের রাসায়নিক সংকেত 2022-এর প্রশ্ন, বলো। এটা ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে, C6H12O6, এটা তো বাচ্চারাও পারবে। নেক্সট কোশ্চেন বলছে একটি গ্লুকোজ অণুর মোট পরমাণু সংখ্যা কত? দারুণ প্রশ্ন, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে আসবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। দেখো, একটা গ্লুকোজ অণু C6H12O11, তো এখানে আমরা কার্বনে কটা পাচ্ছি? 6টা, হাইড্রোজেনের 12টা, আর অক্সিজেনের কটা? 11টা। তো কতগুলো হলো? সরি O6 এটা, তো অক্সিজেনের কটা? 6টা, তো 12 6 18 6 24, টোটাল কটা? 24টা। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, ভাবে যে কার্বনে চেয়েছে, যদি বলতো শুধু কার্বনের কটা তাহলে বলতে 6টা, যদি বলতো হাইড্রোজেনের কটা 12টা, যদি বলতো অক্সিজেনের কটা 6টা, কিন্তু এখানে টোটাল গ্লুকোজ অণুর চেয়েছে, টোটালটা চেয়েছে কিন্তু, তো সবগুলো আমাকে কী করে দিতে হবে? যোগ করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো। চলো ফার্স্ট উত্তর দাও। ফলকে মিষ্টি করার জন্য কোন শর্করাটি দায়ী? বলো, পড়িছি না পড়াইনি? পড়িছি। কী হবে স্যার? ফ্রুক্টোজ সব থেকে সুইটেস্ট ফলের মধ্যে থাকে। নেক্সট দেখো, বলছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠনকারী জটিল কার্বোহাইড্রেট, কি বলেছিলাম? সেলুলোজ দ্বারা কি হয়? উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি শরীরে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়? বলো গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়। কি বলেছিলাম? গ্লাইকোজেন হিসাবে শরীরে সঞ্চিত হয় কি? কার্বোহাইড্রেট। এবং কোথায় সঞ্চিত হয় বলেছিলাম? যকৃৎ এবং পেশির মধ্যে, মনে পড়ছে? আর উদ্ভিদের মধ্যে কার্বোহাইড্রেট কী হিসেবে সঞ্চিত থাকে? স্টার্চ হিসাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে কার্বোহাইড্রেটগুলো অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না সেগুলো উদ্ভিদের মধ্যে ড্যাশ হিসাবে সঞ্চিত হয়, যা উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার জন্য একটি অভ্যন্তরীণ শক্তি ভাণ্ডার কাজে লাগে। বলো, আমি কি বললাম? কার্বোহাইড্রেট উদ্ভিদের মধ্যে কী হিসেবে সঞ্চিত হয়? আরে দেখো, এগুলো পড়িছি না পড়াইনি বলো? এগুলো থেকে প্রশ্ন পাচ্ছ? দেখো টেকনিশিয়ান 2024 এসছে কোশ্চেনটা, সেকেন্ড শিফটে, স্টার্চ হিসাবে। চলো নেক্সট দেখো, আর গ্লাইকোজেন প্রাণীদের শরীরে, আর স্টার্চ হচ্ছে উদ্ভিদের শরীরে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি উদ্ভিদের মধ্যে সঞ্চিত অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করে? একই ব্যাপার, সেম কোশ্চেন, বলো। স্টার্চ শ্বেতসার। নেক্সট দেখো, প্রোটিন হলো নিচের কোনটির একটি অবিচ্ছেদ্য অংশ বা উপাদান? প্রোটিন কি? বলো। আচ্ছা, অ্যান্টিবডির মধ্যে প্রোটিন থাকবে? হ্যাঁ স্যার, বলে তো ছিলেন অ্যান্টিবডি প্রোটিন। এনজাইম উৎসেচক প্রোটিন থাকবে? হ্যাঁ স্যার, এটাও বলেছিলেন। কোষ পর্দা বা কোষ ঝিল্লি এর মধ্যে প্রোটিন থাকবে? বলো, কোষ পর্দা কোষ ঝিল্লি এর মধ্যেও প্রোটিন থাকবে, তো তিনটেই হবে, তো উপরে সবকটি হয়ে যাবে রাইট আনসার, অল অফ দিস। ঠিক আছে, চলো নেক্সট দেখো। যখন আমি কোষ পড়েছিলাম তোমাদের বলেছিলাম যে প্লাজমা ঝিল্লি বা কোষ পর্দা, এর আগের কোশ্চেনটা তো ছিল কি দিয়ে তৈরি? দুটো জিনিস দিয়ে তৈরি হয়, প্রোটিন আর লিপিড। আমি আগের কোশ্চেনটাতেই বললাম যে কোষ ঝিল্লি বা কোষ পর্দার মধ্যে প্রোটিন থাকে এবং লিপিড থাকে, তো সি হয়ে যাবে এখানে রাইট আনসার, প্রোটিন এবং লিপিড। নেক্সট কোশ্চেন দেখো, বলছি প্রোটিনের সরলতম রূপ কি? বলো, প্রোটিনের সরলতম রূপ আমি কি বলেছিলাম? পেপটাইড বন্ধনে থাকে, এবং প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামিনো অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল, একটা চেন, সেটাই হচ্ছে প্রোটিন, তাই অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, পরিপাক বা পাচনের পর প্রোটিন নিচের কোনটিতে পরিবর্তিত হয়? আমরা কি বলেছিলাম? এটা ডাইজেস্টিভ সিস্টেমের প্রশ্ন মেনলি। প্রোটিন পরিপাক হয়ে যাওয়ার পর অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিড হচ্ছে সব থেকে সরল রূপ প্রোটিনের। নেক্সট কোশ্চেন, বুঝে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি শরীরে বৃদ্ধির জন্য প্রোটিন সরবরাহ করে? বলো। আমরা প্রোটিন কোথা থেকে পাই? আমরা সবজি থেকে পাই কি? না। আপেল থেকে পাই? না। আনাজ থেকে পাই? না। এগুলো থেকে তো কার্বোহাইড্রেট পাই, এগুলো থেকে তো আমরা কার্বোহাইড্রেট পাই, কিন্তু আমরা পাই কোথা থেকে? প্রোটিন পাই কোথা থেকে? না স্যার, ডাল থেকে পালসেস। ঠিক আছে, এইগুলো নয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিশুদের মধ্যে প্রোটিনের অভাবে যে রোগটি হয় তাকে কি বলা হয়? এই মাত্র পড়লাম, কি হয়? কোয়াশিকর রোগ হয়। কোয়াশিকর 1 থেকে 5 বছর বয়সী ছেলেদের হয়, একটা বাচ্চাদের হয়। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের শরীরে প্রোটিনের অভাবে কোন রোগটি হয়? এই সেম কোশ্চেন রিপিট হয়েছে, কোয়াশিকর।
নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি মিল্ক প্রোটিন বা দুধের প্রোটিন? বলো। আমি যে লাস্টে তোমাদের ছকটা দেখালাম সেখানে আমি কি লিখলাম? দুধের প্রোটিন, মিল্ক প্রোটিন কোনটা? কেসিন। কেসিন, দুধে এই কেসিন নামক প্রোটিনটা পাওয়া যায়। ঠিক আছে, চলো। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। আমরা যা যা পড়লাম আজকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলাম, দেখলাম যেগুলো পড়েছি সেখান থেকে কোশ্চেন আসছে, তো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নয়। যেভাবে ক্লাস চলছে সেভাবে কন্টিনিউ তোমরা করতে থাকো এবং নেক্সট ডে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর তারপরে দুটো একটা চ্যাপ্টার বাকি আছে, শেষ হলে আমরা ফিজিক্স স্টার্ট করে দেবো। ওকে, আর তোমাদেরকে জানিয়ে রাখি, যদি কেউ আমাদের পেড ব্যাচে আসতে চাও আসতে পারো। 399 টাকা মাত্র ব্যাচের প্রাইস আছে। থিওরি ক্লাস যেটা হচ্ছে তোমরা সেটা পাবে এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ ডির যে 101টা শিফট হয়েছে 2025-26-এ, তার ডিটেলস সলিউশন অ্যানালাইসিস এখানে করানো হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তার ফুল অ্যানালাইসিস করা হচ্ছে। প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেবল পিডিএফ দেওয়া হচ্ছে, সমস্ত কিছু। এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই, কোনো বই, কোনো ব্যাচ, কোনো কিছু, কোনো ইউটিউব, কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। যদি এই ব্যাচটা কেউ নিয়ে থাকো, অনলি 399 টাকা প্রাইস আছে। যদি আমাদের কমপ্লিট ব্যাচে আসতে চাও, সায়েন্সের সঙ্গে ভাবো যে ম্যাথামেটিক্স, রিজনিং, জিকেরও তোমরা ভিওডি ব্যাচ পাবে। অনলি 300 এক্সট্রা লাগবে, মানে 699 টাকায় তোমরা পুরো ব্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, আর আবারও বলছি, এই বইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। যারা বারবার বইয়ের কথা বলছিলে, বই অ্যাভেলেবেল হয়ে গেছে। প্লিজ তোমরা বইগুলো কালেক্ট করে নেওয়ার চেষ্টা করো। শেষ হয়ে গেলে কিন্তু আমার কিছু করার নেই, এরপরে কিন্তু আর কোনো প্রিন্টে যাবে না। ঠিক আছে, তো আমি আবারও বলছি, এই 2025-26 যে গ্রুপ ডির 101টা শিফট হয়েছে, বইয়ের দাম 472, সায়েন্সের দাম 532। এই বইটার অ্যাভেলেবেল নেই, এটা শুধু পিডিএফই আছে। 249 টাকা প্রাইস আছে। 6000+ এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ এটা পিডিএফ, অনেক মোটা বই। তো এটা প্র্যাকটিসের জন্য বেস্ট বই একদম। আর এগুলোরও পিডিএফ তোমরা নিতে পারো, কিন্তু এখন এই মুহূর্তে বই অ্যাভেলেবেল আছে এগুলো। ঠিক আছে, এবং এই ম্যাথটাও অ্যাভেলেবেল হয়ে গেছে। ম্যাথের দাম, বইয়ের দাম আছে 680 টাকা, আপ টু হোম ডেলিভারি, এর উপরে কোনো চার্জ নেই, আর কোনো চার্জ নেই। সরি, আর এই বইটার পিডিএফ অ্যাভেলেবেল আছে 249 টাকা, এটার বই অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, আর নেওয়ার জন্য সিম্পল তোমরা কোর্স নাও বা কোনো বই নাও, কোনো কিছু নাও, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে। যদি কোর্স চাও, কোর্সে অ্যাড করে দেওয়া হবে, আর যদি বই চাও তাহলে অ্যাড্রেসের ফর্মেট পাঠানো হবে, ফিল আপ করে জমা দেবে। ওই অ্যাড্রেস অনুযায়ী আমরা ডেলিভারি করবো, আর যখন যাবে এখান থেকে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেওয়া হবে। বই তোমরা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ আমাদের দায়িত্ব। ঠিক আছে, তোমরা যারা বই নিয়েছো, হাজার হাজার স্টুডেন্ট বই নিয়েছো, তারা জানে কীভাবে কী না করে। তো এই নাম্বার শুধু একটা হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের হবে। যদি কোর্স চাও, কোর্সের জন্য এই নাম্বারই করবে, এই কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখান থেকে যোগাযোগ করা হবে, কোর্সে অ্যাড করে দেওয়া হবে। আদারওয়াইজ আমাদের অ্যাপ্লিকেশনে যাও, অ্যাপ্লিকেশনে তোমরা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো এবং পেড কোর্স থেকে তোমরা ডাইরেক্ট কোর্স পারচেস করতে পারো। যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কলও করতে পারো, আর আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করলে সব থেকে বেটার হয়। ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, কারণ তোমাদের জন্যই এত কিছু করা, তোমাদের জন্য এত সুন্দরভাবে ক্লাস বানানো। তো প্লিজ যদি পারো একটু শেয়ার করো, বাস আর কি বলবো। আর ভালো করে পড়তে থাকো, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থাকবে, বাই। আর হ্যাঁ, টেলিগ্রামে যুক্ত থাকো। টেলিগ্রামে আমি সমস্ত আপডেট দিই, যদি কোনো নতুন নোটিশ আসে, কোনো ক্লাস আসে, সমস্ত আপডেট আমি টেলিগ্রামে দিই। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে যুক্ত হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।